জীবন খুঁড়ে যন্ত্রণা সব যত্নে লালন করি। ঘড়ির মতন উঠছে নামছে, ছুটছে তড়িঘড়ি। আমার যত ইচ্ছেগুলো। দর্শক শ্রোতা, বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাই। বরাবরের মতন আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আরেকজন অতিথি নিয়ে। আমাদের আজকের অতিথি শামসুদ্দিন মাহমুদ রুমি। রুমি মূলত একজন শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ী। বর্তমানে পরিবার নিয়ে অস্থায়ী আবাস সুদূর আমেরিকায়। শৈশব, কৈশোর এবং যৌবন কেটেছে চট্টগ্রামে, আর পড়াশোনা করেছেন লোক প্রশাসন বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রবাসের ব্যস্ত জীবন এবং চাকুরির ফাঁকে ছন্দপতনহীনভাবেই ধরে রেখেছেন তার ভেতরকার কবি সত্তাটিকে। তিনি বেশ ভালোই লেখালেখি করেন, আর তার লিখায় নিটোল প্রেম, স্বপ্ন, স্বপ্নভঙ্গ সবই সমানভাবে সমুজ্জ্বল। আসুন আজকের অতিথির সঙ্গে আলাপ শুরু করি। রুমি, বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আহ আমার মতো অভাজনকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক শ্রোতা শুভানুধ্যায়ী সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনি কেমন আছেন? আছি, চলে যাচ্ছে। আমাদের এখানে এখন শীতকাল, ফলে ঠান্ডায় একটু জবুথবু অবস্থা। আপনাদের ওখানে তো বসন্ত মনে হয়, তাই না? আমাদের এখন সামার শুরু হয়েছে। শুরু হয়েছে। এবং আপনি কোন স্টেটে থাকেন? আমি ওয়াশিংটন স্টেটে থাকি, ওয়াশিংটনের বেলভিউ সিটিতে থাকি। আচ্ছা, আচ্ছা। আপনি তো একজন ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তা বলা যায়, এবং পাশাপাশি একজন কবি বা লেখক। কোন পরিচয় দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ইনফ্যাক্ট এর কোনোটাই না। আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে, যদিও কতটুকু মানুষ হতে পেরেছি বা কতটুকু মানুষ দাবি করা যায় সেটার বিচার আপনারা করবেন, বা যারা আমাকে জানেন, আমার আশেপাশের মানুষ। আহ কবিতা লেখাটা আসলে এক ধরনের, খুব সহজভাবে যদি বলি যে আহ, মাঝে মাঝে খুব যখন ভেতর থেকে খোঁচাখুচি এবং এক ধরনের চুলকানি অনুভব করি, যে যেটা আর কিছুতে নিয়ন্ত্রণ করা যায় না, তো তখন ওই অনুভূতিগুলি বা ওই আবেগগুলো আমি আহ, উগরে দেওয়ার চেষ্টা করি এই আজে বাজে কিছু লেখালেখির মাধ্যমে। এখন এটা যদি আপনারা কবিতা বলেন, তো তাহলে তাই। আর কিছু তো করে খেতেই হবে, তাই না? তো এখন যেহেতু আপনার আহ একটা সময় আমি আমার জীবন শুরু করেছিলাম পোশাক শিল্প সংশ্লিষ্ট একটা কোম্পানিতে চাকরির মাধ্যমে, এবং আহ, দীর্ঘ 5 বছর আমি ওখানে কাজ করার পরে আমার যা সামান্য কিছু অভিজ্ঞতা বা জ্ঞান, তো আমি সেটা নষ্ট হতে দিতে চাইনি। আর তাছাড়া এই দীর্ঘ সময় ধরে কাজ করার কারণে আমার আসলে এই আহ পেশাটার প্রতি বা এই ক্ষেত্রটার প্রতি এক ধরনের প্রেমও তৈরি হয়েছিল। ফলে আমি চাইনি যে আমি এর বাইরে যাই। ফলে চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি এই সেক্টরে নিজেকে এনগেজ রাখি। আমি আহ, একটা সময় বাংলাদেশে থাইল্যান্ডের দুটো কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলাম বাংলাদেশের জন্য। আর আহ, এর পাশাপাশি অন্যান্য ছোটখাটো কিছু ব্যবসা বাণিজ্যের সাথে আমি জড়িত ছিলাম এবং এখন আছি। তো এখন যেহেতু কিছু করতেই হবে, সেই জন্য ব্যবসা করি। আচ্ছা, ব্যাপারটা আসলে দুটো জিনিস একদম বিপরীতমুখী। একটা ব্যবসা যেখানে ক্রমাগতই আমরা লাভ লোকসান এবং জাগতিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি, এবং সবকিছুই মানে বাস্তবেই আছে। ওয়ারাস আমরা যখন লেখালেখি করছি, বা যারা কবি, যদিও আমার এই ব্যাপারে কোনো ধারণাই নেই, এবং আমার যেটা মনে হয় যে কবিরা সবসময় মনে হয় যেন একটা ফ্যান্টাসি জগতে বা কিছু একটা অলীক স্বপ্ন ওরা দেখছে, বা ওটা নিয়ে লিখছে, বা ওটা চিন্তা করে লিখছে। ব্যাপারটা কি এরকম? আহ দেখেন, আসলে
আমি খুব ভালো ব্যবসায়ী এটা দাবি করা ঠিক হবে না। আমি আপনাকে আমার নিজের আহ, অবস্থাটা একটু পরিষ্কার করতে চাই। ধরেন বাংলাদেশে থাকতে যখন আমি আহ, থাইল্যান্ডের দুটো কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলাম বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের মোটামুটি সমস্ত সমস্ত নেতৃস্থানীয় গার্মেন্টস গুলো আমার ক্লায়েন্ট ছিল। বিশেষ করে যারা লঞ্জারি ম্যানুফ্যাকচার করে তারা সবাই কম বেশি আমার ক্লায়েন্ট ছিলেন। তো এখন সেটা হচ্ছে আমি যে আইটেম গুলো করতাম সেগুলোর কিন্তু আসলে অনেক বিশাল সম্ভাবনা, অনেক বড় মার্কেট। কিন্তু আমার ক্ষেত্রে যেটা কাজ করতো, যে ধরেন আমি যদি দেখি যে আগামী 2-3 মাস আমার ভাত কাপড় জোটানোর মতো সংস্থান আছে, সেক্ষেত্রে আমি ঝিমিয়ে যেতাম। এরকম প্রচুর ঘটনা আছে যে আমার যথেষ্ট জরুরি ইনকোয়ারি আমি রেসপন্ড করিনি। ধরেন আমি হয়তো বলেছি যে আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, অথবা লেট মি চেক দিস ইস্যু এন্ড আই উইল কাম ব্যাক টু ইউ উইথ দ্য বেটার প্রাইস, এরকম বলে আমি ঘুমিয়ে গিয়েছি। তো দেখা গেল যে এরকম যখন আবার আমার মনে হলো যে না, আগামী মাসে তো আমার চাল ডাল কেনার মতো পয়সা নেই, তখন আমি আবার ঝাঁপ দিয়ে পড়ি। আবার হয়তো ঠিক আছে, প্লিজ ফিল ফ্রি টু লেট মি শেয়ার ইউর নিউ ইনকোয়ারিজ, ইফ আই ক্যান ডু এনিথিং নাও, দিস আর দ্য প্রাইস, সামার ইজ এন্টারিং, সো প্রাইস উইল গো আপ। তো তখন আমি আবার ওই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তাম। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি আসলে এক ধরনের ওই কল্পনার জগতেই বাস করতাম। আমি খুব বেশি প্রফেশনালি আমার প্রফেশনটাকে নেইনি। তো আমার মনে হতো যে ঠিক আছে, আমার তো ভাত কাপড়ের ব্যবস্থা আছে, সো এখন একটু ঝিমানো যায়, বা একটু ঘুমানো যায়, বা একটু পালানো যায়। আচ্ছা, আম, তার মানে বলা যায় যে আপনি স্বভাব দোষেই একজন কবি, বাট মানে অ্যাক্সিডেন্টালি আপনি ব্যবসায়ী হয়ে গেছেন। জি, বলতে পারেন, বলতে আচ্ছা, বলতে পারেন। আপনি যে লেখালেখি করেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা, কাদের উদ্দেশ্যে আপনার লেখা? আম, আসলে আমি কাউকে উদ্দেশ্য করে লিখি এটা বললে আসলে আহ ঠিক বলা হবে না। আমার লেখালেখির শুরুটা যদি আপনি আমাকে একটু সুযোগ দেন তো আমি বলতে পারি। জি। যখন আমি স্কুলে পড়তাম, আপনার আপনাকে বলি যে আমি খুব বেশি রকম স্কুল পালাতাম, খুব বেশি রকম। এবং আমি স্কুলের জামা কাপড় পরে বেরোতাম, কিন্তু আমাদের পাড়ার এক দর্জির দোকানে আমি স্কুল ড্রেস গুলো জমা রেখে আমার ভেতরে সবসময় একটা গেঞ্জি, অন্য আরেকটা প্যান্ট থাকতো, তো আমি পালাতাম। তো এখন এইরকম পালিয়ে বাইরে ঘুরে বেড়াতে হলে আপনি জানেন যে আসলে প্রচুর টাকার দরকার। কিছু টাকা তো দরকার at least। আচ্ছা। আপনি যত বেশি হাঁটবেন আপনার তত বেশি খিদে লাগবে। তো এখন চাইলে আপনি হয়তো ঘুরে বেড়াতে পারেন, কিন্তু খাবার তো জোটাতে পারবেন। হুম। তো তখন আম, আম, আমার আমার খালা, যিনি চট্টগ্রামের খুব আহ নামকরা একজন সাংবাদিক এবং চট্টগ্রামের প্রথম মহিলা সাংবাদিক, তো উনি আমাকে বললেন যে তুই একটা কাজ কর, খুব তুই সম্ভবত, উনি- সরি, খুব সম্ভবত উনার নাম ডেইজি মওদুদ, তাই না? জি, ওনার নাম ডেইজি মৌদি। জি। উনি তখন পূর্ব কোণে কাজ করতেন। জি। তো উনি আমাকে বললেন যে এরকম তুই লেখালেখি করলেই তো টাকা পাবি, তো তোর এত তো চিন্তা করার দরকার নাই, তুই কিছু একটা লেখ, আর ছাপার ব্যাপারটা আমি দেখবো। তো আমার খালার সহকর্মী ছিলেন বিশ্বজিৎ চৌধুরী, খুব আহ নামী সাহিত্যিক, কবি, ছড়াকার। আপনি নিশ্চয়ই ওনার ব্যাপারে জি, জানেন। বেশ শুনেছি উনার ব্যাপারে। তো, ওনারা আমাকে খুব সাহায্য করতেন। এবং আপনার হয়তো মনে থাকবে, তখন পূর্বকোণ অফিস ছিল বুক সোসাইটি বিল্ডিং এ, যেটা জহুর হকার মার্কেটে ওঠার ঠিক মুখে, মিউনিসিপ্যালিটি স্কুলের ঠিক উল্টো দিকে। আচ্ছা। তো ওই ওই জায়গা তো আমার খুবই পরিচিত, কারণ আমি স্কুল পালিয়ে আমার লুকিয়ে থাকার খুব ভালো একটা জায়গা ছিল এই জহুর হকার মার্কেট, যেটার অন্য নাম ছিল আমাদের সময় টাল কোম্পানি। আচ্ছা। তো আমি প্রায় আপনার আজে বাজে লেখা যা মাথায় আসতো, ছড়া, কবিতা, এরকম আমি দিয়ে আসতাম। এবং এই সুবিধাটুকু আমি পেতাম যে আমার আমার লেখাগুলি মোটামুটি ওনারা কোন রকম কাটছাট করা ছাড়াই বিবেচনা করতেন, ছাপতেন। এবং ওই টাকার লোভে আসলে আমার লেখালেখিটা শুরু। তো এখন ধন্যবাদ পরবর্তীতে আপনার সরল স্বীকারোক্তির জন্য, যে আপনাকে হাত খরচের টাকা জোগানোর জন্যই আপনি জি, লেখালেখি জি, শুরু। জি, আচ্ছা, ওটা তো গেল আপনার শৈশব কৈশোরের কথা বলা যায়। এখন আপনি জি। কাদের কাদের জন্য লিখেন? আম,
এখন আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, মানুষ মানে আমার মনে হয় যে অন্যদের কথা জানি না, আমি আসলে আমার নিজের জন্য লিখি। আম, ধরেন যে আপনি একজন প্রবাসী, জীবন এবং জীবিকার তাগিদে আপনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন। তো আপনি একটা জিনিস আম, হয়তো আমার সাথে একমত হবেন যে প্রবাসে আসলে আপনি অনেক কিছুই পাবেন, অনেক কিছু, অনেক কিছু যেটা আপনি দেশে হয়তো ধারণ এবং ধারণাও করতে পারেন, কিন্তু অনেক বড় বড় জিনিস আপনি প্রবাসে হারাবেন, যেগুলো আসলে আপনি টাকার অঙ্কে কখনোই ভাবতে পারবেন না। যেমন ধরেন যে অর্থহীন যে সময় আমরা পার করতাম দেশে, কোন রকম বৈষয়িক স্বার্থ ছাড়া, কোন রকম চাওয়া পাওয়া ছাড়া, সেটা আপনি বিদেশে কখনোই পাবেন না। আপনার আজকে যদি খুব মন খারাপ হয়, যে মনে হয় যে না ঠিক আছে, এরকম আহ মেঘলা দিনে বা এরকম তুষার পড়া একটা দিনে আপনি কোথাও গিয়ে একটা রাস্তার পাশে টঙের দোকানে চা খাবেন, ছোলা মুড়ি খাবেন, সে সুযোগ আপনি পাবেন না। আপনাকে আমি বলি যে আহ, আম, আমি একটা সময়, আমি 4 বছর আমি মধ্যপ্রাচ্যে ছিলাম, আমি সংযুক্ত আরব আমিরাতে ছিলাম, দুবাইতে। সে সময় আমি এরকমও দেখেছি, আপনাকে একটা ঈদের দিনের ঘটনা আমি আমি শেয়ার করতে চাই। সেখানে আসলে খুব ভোরে ফজরের নামাজের পরপরই ঈদের নামাজ হয়ে যায়। তো নামাজের পরে আমরা আমাদের বাসার দিকে ফেরত আসছিলাম। পথে আপনার বিভিন্ন বিল্ডিং এর ফাঁকে ফাঁকে, বিভিন্ন গলির মোড়ে মোড়ে মোবাইলে দেখলাম যে বাংলাদেশি যারা মানে দুবাই যারা থাকেন, বিভিন্ন রকম কাজ করেন অথবা কাজ করেন না এরকম, তারা কলে ফোন করছে, কেউ মার কাছে বা কেউ বাবার কাছে, এবং তারা আহ, আমি জানি যে এই ছেলেটা পরিষ্কার মিথ্যা কথা বলছে। ওরা বলছে যে ওরা আহ, চিটাগং ভাষায়, বেশিরভাগ চিটাগনিয়ান ছিল, তারা বলছিল যে আহ, চিন্তা করো না, আমরা খুবই ভালো আছি, আহ, নামাজ শেষ হচ্ছে, আমরা গাড়িতে করে এরপরে বিচে যাব, এখানে যাব, ওখানে যাব, দুবাই মল যাব, বিভিন্ন জায়গায় যাব, এবং এগুলো ডাহা মিথ্যা কথা। দুবাই মল, এই মল, এই এখানে যাওয়া, জুমাইরা বিচে যাওয়ার কথা বলে ওরা দেশের মানুষদেরকে এক ধরনের মিথ্যা সান্ত্বনা দেয় যে আমাদের জন্য চিন্তা করো না, আমরা ভালো আছি। কিন্তু কতটুকু অমানবিক, মানবেতর জীবনযাপন করে ওরা, এটা শুধুমাত্র যারা মধ্যপ্রাচ্যে থাকে বা মধ্যপ্রাচ্যে পেশাগত কারণে যাদেরকে থাকতে হচ্ছে তারা জানে। তো এই যে হাহাকার, এই যে হারানো, এই যে অনেক কিছু হারিয়ে কিছু পাওয়ার জন্য যে এই সংগ্রাম, এটা আসলে আমাকে এক ধরনের তাড়িত করে। বা এই যে ধরেন শিকড় উপড়ে আসা, আমার ক্ষেত্রে যেটা হয় যে ধরেন আমার আমার উম, অনেকগুলো কবিতাই আসলে বিদেশে লেখা। আচ্ছা। এটার কারণ হচ্ছে কি যে একটা কারণ আমার কাছে মনে হয় যে হয়তো আমি তো অনেক দেরিতে বা একটু, ধরেন যে সমস্ত ছেলেরা এইচএসসির পরে বা আহ, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বা গত কারণে যারা প্রবাসে আসে, তারা যে বয়সে আসে, আমি তার থেকে অনেক পরে বিদেশে এসেছি। ফলে আমার শিকড় বাংলাদেশে বা নিজের এলাকাতে বা নিজের মাটিতে অনেক বেশি গভীরে। তো এই উপড়ানোর ব্যাপারটা আমার জন্য আসলে অনেক বেশি কষ্টকর, অনেক বেশি দুঃখের, অনেক বেশি বেদনা। তো এগুলো যখন আমার ভেতর মনে হয় যে দেশে এই সময়ে আপনি কি করতেন, আমি কি করি, আমার বন্ধুরা কি করছে, বা এই সময় আমি থাকলে কি করতাম, তো এই ধরনের না পাওয়ার ব্যাপারগুলো যখন আমার ভিতরে এক ধরনের হাহাকার তৈরি করে, আম, সোজা কথা আপনাকে বলি যে এক ধরনের যখন চুলকানি তৈরি করে, তখন আমার ওই চুলকানিটা যাতে হারিয়ে না যায়, তখন আমি এই আজে বাজে যা মাথায় আসে সেটা হয়তো লিখি। কোনোটা হয়তো কাটাকাটি করি, মনে হয় যে না ঠিক আছে, এটার জায়গায় এই শব্দটা বদলে দিই। আবার কোনোটা হয়তো ওইভাবেই রেখে দিই। তো এখন একটা সময় উম, আচ্ছা। মনে হয় যে না ঠিক আছে, এখন যা বলতে চেয়েছিলাম তার কাছাকাছি হলেও ধরতে পেরেছি, তখন আমি ওইটুকুতেই থামি। আহ এবারকার 2024-এর বাংলাদেশের বই মেলায় খুব সম্ভবত আপনার একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, জীবনের জি, খেরো খাতা। জি, এটা কি আপনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ? জি, প্রথম। প্রথম, আচ্ছা। এই ব্যাপারটা নিয়ে একটু বলেন।
আহ, মানে আহ, আপনি আস- অনেকেই, আপনি লেখালেখি করেন, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আপনি লেখালেখি করেন অনেক অনেক বছর ধরেই, কিন্তু এই প্রথম আপনি একটা কাব্যগ্রন্থ প্রকাশ করলেন, মানে এত ঠিক। দেরি কেন, বা মানে ব্যাপারটা কিভাবে হলো? দেখেন আসলে এই আহ, লেখালেখির ব্যাপারটা আমি আপনাকে একটু আগে বলেছি যে এটা আসলে আমি আহ, নিজের জন্যই লিখি। নিজের এক ধরনের নিজের সাথে কথা বলা বা নিজের অনুভূতিগুলিকে এক ধরনের ধরে রাখার চেষ্টা করা, এই তো এরকম আহ আহ, কিছু কিছু লেখা আমি আমার আমার ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে হয়তো কখনো কখনো দিয়েছি। তো সেখানে এগুলো পড়ার পরে কিছু বন্ধু, কিছু শুভাকাঙ্ক্ষী, কিছু যারা আমাকে পছন্দ করেন বা যারা আমাকে ভালোবাসেন, তারা আমাকে, আপনাকে সহজভাবে বলি, তারা আমাকে রীতিমতো অত্যাচারের পর্যায়ে নিয়ে গেছে। তারা আমাকে এটা নিয়ে মানে রীতিমতো আহ, আক্রমণ করতো যে মানে এগুলোকে ধরে রাখা দরকার, এগুলোকে ধরে রাখা দরকার, এই যে ভার্চুয়াল জগতে এই যে ছাপা, এই যে লেখা, এগুলোর কোনো স্থায়িত্ব নাই, এগুলো যে কোনো সময় হারিয়ে যেত। তো এই জিনিসগুলো একটা যদি কোনো আহ, বই আকারে বা কোনো ধরনের স্থায়ী কোনো আকার দেয়া যায় তাহলে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এবং এই ব্যাপারটাতে আমি কখনোই আগ্রহী ছিলাম না আসলে। আমার মনে হচ্ছে যে এটা কোনো দরকার নাই, কারণ আহ, আমি যা বলতে চাই, আমি যা বলতে চেয়েছি বা আমি যা অনুভব করি, করেছি, আহ, সেটা আহ, আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি বা আনুষ্ঠানিক প্রকাশ বা স্থায়িত্বের জন্য আমি আসলে করিনি। কিন্তু একটা জিনিস হচ্ছে যে মানুষের ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতাও আমার নাই। এবং আ- যারাই আমাকে এই ব্যাপারটা নিয়ে রীতিমতো ত্যক্ত বিরক্ত করতেন, তারা ভালোবাসার দাবি থেকে, ভালোবাসার জায়গা থেকেই করতেন। এবং এখানে আমার ছোট বড় সমবয়সী বন্ধু, আহ আত্মীয় স্বজন, সব শ্রেণীর লোকজনই আছেন এবং তারা আমাকে একটা খুব দুর্বল জায়গাতে আম, আম, আমাকে নক করে শেষ পর্যন্ত তারা আমাকে রাজি করাতে পেরেছেন। সেটা আমাকে বলেছেন যে দেখো তুমি তো আসলে এই, উম, যেটা সত্যি কথা যে আমি খুব দুষ্টু ছিলাম, আমি খুব সুবোধ বা ছেলে ছিলাম না। এবং সোজা কথা হচ্ছে আপনি আমাকে নটোরিয়াস বলতে পারেন। তো তো তারা আমাকে বললো যে দেখো এখন অ্যাটলিস্ট তুমি তোমার বাবা মার জন্য অন্তত একটা জিনিস করো, এই কাজটা ওনাদের ওনাদের জন্য রাখো। আর অন্তত এইটুকু তুমি ওনাদেরকে তোমার পক্ষ থেকে উপহার হিসেবে দাও, ওনারা নিশ্চয়ই খুশি হবেন। এবং আপনি স্বাভাবিক, আমার বাবা মা আহ, বয়স্ক হয়ে গিয়েছেন। আপনি হয়তো জানেন, আমার আমার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং আমার মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিকা ছিলেন। এবং আহ, উম, তারা স্বাভাবিকভাবে আশা করেছিলেন যে আমি হয়তো তাদের মতো কোনো সম্মানজনক পেশায় নিজেকে যুক্ত করব বা নিজেকে সেভাবে যোগ্য করে তুলবো। তো দুর্ভাগ্যজনক ভাবে আমি তাদের ধারে কাছেও যেতে পারিনি। তো এই একটা কারণে আমার নিজের মধ্যেও হয়তো এক ধরনের দুঃখ বা বেদনা বা এক ধরনের লজ্জা থাকতে পারে, নিশ্চয়ই। আমার অবচেতন মনে থাকাটাই স্বাভাবিক। তো আমার মনে হলো যে হ্যাঁ, অ্যাটলিস্ট এইটুকু যদি, এই খুব সামান্য একটা জিনিস যদি আমি ওনাদেরকে উপহার দিচ্ছে এটা মনে করে যদি করতে পারি, তো সেটা তো খারাপ না। তো সেক্ষেত্রে আহ, আমার এক বন্ধু, ও নিজেও কবি এবং তার বেশ কয়েকটা বই প্রকাশিত হয়েছে। ওর নাম রেবেকা শিল্পী। তো সে আমাকে এই যে প্রকাশক তার সাথে পরিচয় করিয়ে দেয়। এবং আহ, আরো কয়েকজন বন্ধু বান্ধব তারা এগুলো বানান শুধরে দেয়া, তারপর কোথাও কোনো যদি শব্দ মনে হয়েছে যে ঠিক আছে এটা বদলে দেয়া যেতে পারে, সেই পরামর্শ, সাহায্য, সহযোগিতা সমস্ত কিছু করে আহ, আমাকে যদি এই এইটুকু পথ আসতে সাহায্য না করতেন, তাহলে আমার মনে হয় না যে এই বইটা আদৌ কখনো প্রকাশ হতো। তো ধন্যবাদ। অনেকটা মানুষের চাপে পড়ে আমার এই বইটা শেষ পর্যন্ত প্রকাশের মুখ দেখেছে। তো নিঃসন্দেহে অল ক্রেডিট গোজ টু অল দোজ বিউটিফুল পিপল।
যাদের এই সাহায্য সহযোগিতা ছাড়া এটাও কখনো হতো না। আচ্ছা, আপনার বাবা মা কি বইটা পড়েছেন? ওনাদের অনুভূতিটা একটু বলবেন? জি, পড়েছেন, পড়েছেন। আম, একটা সময় আমি আপনাকে বলি, আমি চেয়েছিলাম যে বইটা আহ, প্রকাশের আগে ওনারা যেন না যান। আচ্ছা। এটা প্রকাশিত হওয়ার পরে প্রথম হার্ড কপিটাই যেন ওনারা পান, এবং তারপরেই যেন জানেন যে আমার বইটা প্রকাশিত হয়েছে। কিন্তু আহ, এরপর হঠাৎ আমার মনে হলো যে দেখেন, আমার আমার বাবা তো একজন শিক্ষাবিদ, এবং আহ, আহ, আপনার জেনে ভালো লাগবে যে আমার বাবা রোকেয়া গবেষক, এবং উনি আহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনয়নে আহ, আহ, রোকেয়া চেয়ার হিসেবে 3 বছর উনি কাজ করেছেন। এবং আহ, উম, বাংলাদেশে রোকেয়া গবেষণার উনি একজন পথিকৃৎ। তো আমার মনে হলো যে আমার ঘরে এরকম একজন মানুষ থাকতে আমার বাইরের কারো কাছ থেকে তো এটার ভূমিকা লিখে নেয়ার কোনো প্রয়োজন নাই। তো তখন আমার বাধ্য হয়ে আমার বাবাকে বলতে হয় যে এরকম আমি একটা কাজ করতে চাই, তো আমি খুব খুশি হব যদি আপনি আমার বইয়ের ভূমিকাটা লিখে দেন। তো আমি আশা করেছিলাম যে উনি হয়তো বলবেন ঠিক আছে আমি লিখে দেবো, তুমি আমাকে দিছো। কিন্তু আহ, উনি আমাকে বলেন যে যে জিনিসগুলো আমি পড়িনি, যে জিনিসগুলো আমি জানি না যে তুমি কি লিখছো, সেটার না পড়ে বা না দেখে বা না বুঝে ভূমিকা লেখাটা আমি খুব অনুচিত বলে মনে করি। কাজেই তুমি লেখাগুলো আমাকে পাঠাও, আমি দেখতে চাই, এবং সেগুলো পড়ার পরে আমি তার উপরে ভূমিকা যা লেখার লিখবো। তো আপনি আহ, আশা করি যে বইটা পড়েছেন, তো আপনি জি, দেখবেন আমার সেখানে পড়ার ভূমিকা। সৌভাগ্য হয়েছে বইটা। আপনাকে আবারও ধন্যবাদ। তো আপনি ভূমিকাতে দেখবেন যে সেখানে আসলে উনি খুব নির্মোহ ভাবে, পক্ষপাতহীন ভাবে আহ, কথাগুলো বলেছেন। তো আহ স্বাভাবিকভাবে আমার আমার একটা লোভ বা প্রত্যাশা ছিল যে একটা বাবার জায়গা থেকে উনি হয়তো কিছুটা নন বায়াস হয়ে আমাকে কিছু অহেতুক প্রশংসা করবেন, কিন্তু উনি খুব ভূমিকাটা, নির্মোহ। ভূমিকাটা পড়ার সৌভাগ্য আমার হয়েছে, আমি দেখেছি। জি, এটা আমি যদি না জানতাম যে উনি আপনার বাবা, ধরার কোনো জি, উপায় ছিল না। জি, আমি আমি সে কথাটাই আমি বলতে চাইছি, এবং আমি অনেককে বলি যে সেখানে উনি খুব ফর্মালি ওনার কথাগুলো বলে গেছেন। এই কথাগুলো যদি কেউ না জানে যে এই ভদ্রলোক আমার বাবা, তাহলে তারা কখনোই কিন্তু সেটা বুঝতে পারবে না। উনি Right. খুব নির্লিপ্ত ভাবে সমালোচনা করার চেষ্টা করেছেন, এবং আমার মনে হয় যে একজন আহ, সমালোচক হিসেবে উনি ওনার জায়গা থেকে ঠিক কাজটাই করেছেন। তো আচ্ছা। যাই হোক, আহ, আহ, পরবর্তীতে যখন আহ, আরেকটা কথা বলি যে প্রথমে বইয়ের প্রচ্ছদে যে ফন্টটা ছিল, আহ, সেটাতে ওনার একটু আপত্তি ছিল। উনি বলেছেন যদি সুযোগ থাকে তাহলে ওটা পাল্টে দিও। আমি ওনার সেই কথাটাও রেখেছি। এবং আমার আমার দেখেন আসলে বা খুব ভারী ভারী কথা বলে তো লাভ নাই। আমি এমন কোন সাহিত্যিক বা কবি না যে মানে আমি খুব জটিল বা এরকম দুরূহ কথা বলতে পারবো। খুব সহজ ভাবে আপনাকে আমি বলি, এই বইটা আমি উৎসর্গ করেছি আমার বাবা মাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে হয়তো সাহিত্যের মানদণ্ডে এটা 2 পয়সারও মূল্য নাই। এটা ইতিহাস কখনোই হয়তো মনে রাখবে না, কিন্তু আমি আমার বইটা আমার বাবা মাকে উৎসর্গ করতে পেরেছি, আমি ওনাদের হাতে তুলে দিয়েছি। দেখেন, এরপরে আমার আর কিছু চাওয়ার থাকতে পারে না। আমার আমার আর কিছুই চাওয়ার নাই। আপনি বিশ্বাস করেন যে আমার মনে হয় যে ঠিক আছে, মানে আম, আমি আমার কাজটুকু একটু হলেও করতে পেরেছি। না, অনেক আমার ধন্যবাদ। এবং জি, বেশ কিছু কবিতা আমি পড়েছি, এবং এই মুহূর্তে এটা আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। জি, দেখা জি, যাচ্ছে? জি, জি, আমি দেখতে আচ্ছা। পাচ্ছি। আমি আহ, আমার পড়ার টেবিলে এটা আছে, এবং আমার বেশ ভালোই লেগেছে। যাই হোক, আপনার ভবিষ্যতের আর পরিকল্পনা কি, আপনার বিশেষ করে আপনার কাব্যচর্চা বা লেখালেখি নিয়ে? দেখেন, আমি একটা আপনার প্রশ্নের সাথে হয়তো ব্যাপারটা খুব কানেক্টেড না। আমি একটা ঘটনার কথা আপনাকে বলতে চাই। আমার বইটা যখন পাবলিশ হলো,
তখন আমার ঘনিষ্ঠতম বন্ধু, এবং এক অর্থে আপনি ওকে আমার অভিভাবকও বলতে পারেন, সে অস্ট্রেলিয়াতেই থাকে, সিডনিতে থাকে, এবং ও আমাকে ফোন করে বলে যে আহ, ও আমার সাথে মানে যখন কথা বলে ওর কিছুটা নোয়াখালীর আঞ্চলিক টান চলে আসে, কারণ আমরা খুব ইনফর্মালি কথা বলি, আমাদের আসলে এত খুব শোভন শালীন এবং উম, ব্যাকরণগত দিক ঠিক রেখে কথা বলা হয় না। তো আমাকে বলল যে তুমি কোনো ইয়ে ছাড়া আমি তোমাকে ঠিকানা পাঠাচ্ছি, তুমি আমাকে 30টা বই পাঠাও, এবং তোমার কত টাকা বইয়ের দাম এবং তোমার খরচ কত আমাকে বলো, আমি তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি। তো এবং আপনি বিশ্বাস করেন, বাংলাদেশে আমার বইয়ের প্রথম কপি বিক্রি হওয়া বা মানুষের হাতে যাওয়ার আগে আমার বই পৌঁছেছিল প্রথম অস্ট্রেলিয়াতে, এবং বই ওর কাছে পৌঁছানোর আগে ওই বইয়ের এবং কুরিয়ারের টাকা আমার হাতে পৌঁছে গেছে। আপ- একটা মজার বিষয় হচ্ছে কি যে শোনেন, সে মানুষকে ডেকে ডেকে মানুষের কোনো কোনো আপনাদের যে সামাজিক কোনো ইভেন্টে গেলে বা এই ধরনের কোনো দাওয়াতে গেলে সে সাথে করে আমার বই নিয়ে গিয়ে আহ, রুমির বই বেরোইছে, ধরো বইটা নাও, রুমির বই বেরোইছে, এটা নাও, রুমির বই বের করছে, সে পোস্ট করে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রভিন্সে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের বা ইউনিভার্সিটির যে বন্ধু বা পরিচিত জন তাদের সবার কাছে বই পাঠিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন, যে যে এত আগ্রহ করে এত ভালোবাসা নিয়ে আমার এই যে 30 কপি বই নিয়ে গেছে, আমি যদি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা তুমি বলো যে এই এই বইয়ের কোন কবিতাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে, আমি নিশ্চিত ও আমার বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টে দেখেনি। সে এই কাজটা করেছে নিছক একমাত্র, শুধুমাত্র এবং কেবলমাত্র আমার প্রতি তার ভালোবাসা। আপনি এই ভালোবাসাটা কখনোই টাকার অঙ্কে মাপতে পারবেন না। আপনি কখনোই এটা কিনতে পারবেন না। আমার মতো একজন আবর্জনা লেখকের বইও যে ভালোবাসা দিয়ে ও 30 কপি অস্ট্রেলিয়াতে নিয়ে যায়, আমি সেটার যোগ্য না। কিন্তু এই প্রাপ্তি আমার জীবনে অনেক বড় প্রাপ্তি, এবং এটা নিঃসন্দেহে একটা অনুপ্রেরণা। আপনি নিশ্চয়ই চাইবেন যে মানুষের এই ভালোবাসা আপনাকে বারবার সিক্ত করুক, আপনাকে শক্তি যোগাক, এবং আসলে আপনি নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন, আপনি জীবনে অনেক কিছু পাবেন। চাইলে মানুষ টাকা কামাই করতে পারে, বাড়ি গাড়ি অনেক কিছু হতে পারে, কিন্তু ভালোবাসা অর্জন করাটা সেটা একটা পৃথক বিষয়। তো এটা এটা আসলে অনেক দামি একটা উপহার। তো এই যে আপনাদের যে ভালোবাসা বা আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যে ভালোবাসা, সেটা নিশ্চয়ই একটা শক্তি। সেটা হয়তো আমাকে ভবিষ্যতে নিঃসন্দেহে আহ, পথ চলতে বা পরবর্তী কোনো সিদ্ধান্ত নিতে শক্তি সাহস যোগাবে, এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি। ধন্যবাদ রুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে আপনি ভবিষ্যতে আপনার লেখালেখি চালু রাখবেন এবং মানুষের মানে যে ভালোবাসা আপনি পেয়েছেন, এবং আশা করি ভবিষ্যতে আপনি আরো অনেক অনেক বেশি পাবেন। বিপ্লবের অতিথিতে আজকে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আহ, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা, শুভানুধ্যায়ী, আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, শুভাকাঙ্ক্ষী, তাদের সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং আশা করব যে আপনারা আমাকে স্মরণ করবেন আপনাদের প্রতিদিনের প্রার্থনায় এবং ভালোবাসায়। এটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ রুমি। দর্শক শ্রোতা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। বিপ্লবের অতিথি কেমন লাগে সেটা জানাবার জন্য আমরা আপনাদের অনুরোধ করব। আমাদের মতামত জানানোর ঠিকানা হলো biploberothithi@gmail.com। আশা করি ভবিষ্যতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আরো একজন অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ। আমি পথের, পথ কি আমার জগৎ পারাবার, দ্বন্দ্বে ধন্দে কেটেই গেল এক জীবনের ভার। স্বপ্ন যেথায় শুরু সেথায়
দূরের পথ ধূসর, যখন সে পথ রুক্ষ কঠিন।